কটা বাজে? কণ্ঠে উৎকণ্ঠা ভীত ভাব। নিভ্রাণ কপাল কুঁচড়ে ঘড়ি দেখল। অন্ধকারেও তার সিলভার ঘড়িটা নতুনের মতো চকচক করছে। 9টা 45। কেন? কিছু হয়েছে? রাত্রি ধাতস্থ হলো। মুখের ভীতিভাবটা কিছুটা কমেছে। হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁটের ওপরের ঘামটুকু মুছে নিল সে। বলল, 10টার পর গেট বন্ধ করে দেবে। একটু তাড়াতাড়ি যেতে বলুন না। চিন্তার কিছু নেই, 10টার আগেই পৌঁছে যাব। আশ্বস্ত করে বলল নিফরান। এক হাতে কুচি ধরে সাবধানে সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে চলেছে রাত্রি। চোখ মেঝের দিকে। সিঁড়িতে দেখা হলো বাড়িওয়ালা চাচির সাথে। নাম রাহেলা। সালাম দিয়ে ভদ্রমহিলাকে যাওয়ার জায়গা দিয়ে সাইড হয়ে দাঁড়ালো রাত্রি। ভদ্রমহিলা গেল না। ছুকছুক চোখে আপাদ মস্তক রাত্রিকে দেখে তীরের মতো তীক্ষ্ণ গলায় বলল, মাইয়া মানুষ এত রাতে আসো কেন? জানো না 10টার পরে গেট বন্ধ? ভদ্রমহিলার কণ্ঠে গ্রাম্য টান আছে। রাত্রি রাগ হলেও ভদ্রভাবেই বলল, 10টার আগে এসছে আন্টি। রাহেলা যেন প্রস্তুত ছিল পরের প্রশ্ন ছোড়ার জন্য। তুমি এত রাতে আইবা কেন? আগে আইতে পারো না? মেয়ে মানুষের এত রাতে বাইরে বাইরে কি? আমার টিউশনে ছিল, তাছাড়া নিয়ম সবার জন্য এক। আমি তো 10টার আগেই এসছি। এত প্রশ্ন করছেন কেন? দাঁতে দাঁত চেপে উত্তর দিয়ে পুনরায় সালাম দিয়ে আসছি বলে পাশ কাটিয়ে গটগট করে ওপরে উঠে গেল রাত্রি। এদেরকে মাঝে মধ্যে উচিত কথাটা বলে দিতে হয়, নয়তো অবলা ভেবে অপদস্থ করার প্রভাব দিন দিন বেড়েই যাবে। রায়লা কটমোটের দৃষ্টিতে রাত্রির যাওয়ার দিকে চেয়ে রইল। মেয়েটাকে তার সব দিক দিয়েই পছন্দ, শুধু কটা কটা কথা ছাড়া। নজর কাড়া রূপে তার ভাগনা তো গতবার এ ভাষায় আসার পর পাগলই হয়ে গিয়েছিল। যে করেই হোক এই মেয়েকে লাগবেই। মেয়ের বাবা নেই শুনেই ভাগনার পাগলামিতে রাত্রিকে প্রস্তাব দিয়েছিল সে, কিন্তু রাত্রি খুবই স্পষ্ট ভাষায় তাকে না করে দিয়েছিল। রুগ্ন শ্বাস ছাড়ল রাহেলা। মেয়েটার এই দেমাগ তার আর সহ্য হচ্ছে না। রাত গভীর হয়েছে। খাবার খেয়ে সব গুছিয়ে সোজা বিছানায় গা এলিয়ে দিল রাত্রি। ফোন লাগালো মায়ের নাম্বারে। ভেতরটা খুব স্বস্তিহীন লাগছে, বুক ধরফর করছে। ফোন রিসিভ হলো। রাত্রি মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, মা? ওপাশ থেকে মায়ের কণ্ঠ শোনা গেল না। ভেসে আসলো একজন পুরুষের ভরাট গলা, দিতেছি। পাল্টা কিছু বলল না রাত্রি। দরজা খোলার ক্যারক্যার শব্দে বোঝা গেল ফোনটা একটু পরে মায়ের কাছে পৌঁছে যাবে। লোকটা তার আপন মামা, তবুও লোকটার প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধা ভক্তি নেই রাত্রির। ইনি হচ্ছে তার দেখা নিকৃষ্ট মানুষ জনদের মধ্যে একজন। একটু পরে মায়ের স্নেহমাখা ডাক শোনা গেল। রাত? রাত্রি দাঁত বের করে হাসলো, প্রশান্তির হাসি। এই রাত রাগটাই কি যেন আছে, খুব শান্তি দেয়। আগে শুধু মা আর বাবাই তাকে এই নামে ডাকতো। বাবা চলে যাওয়ার পর শুধু মা একা ডাকতো। এখন আবার নিভ্রানো যোগ হয়েছে। তুমি ঠিক আছো মা? পায়ের ব্যথা কমেছে? রুবিনা বেগম জোরপূর্বক হেসে জবাব দিলেন, আমি ঠিক আছি রে মা। ওই লোকটা আজ কোনো ঝামেলা করেছিল? রাত্রি সোজা সাপটা কঠিন গলার প্রশ্ন। ধ্যাত, ওই লোকটা বলিস কেন? তোর মামা হয় না? গুরুজনদের এভাবে ডাকতে নেই। ওনার গুরুজন হওয়ার যোগ্যতা নেই মা। আমাকে থাকতে দে, এই তো বেশ। রাত্রি রাগ নামালো। মাকে এসব বলে লাভ নেই, সে খুব সহজ সরল মানুষ। গলার স্বর স্বাভাবিক করে সে বলল, বাদ দাও। কিছুক্ষণ কথার পর ফোনের দিকে তাকালো রাত্রি। লেখা উঠেছে 14 মিনিট 30 সেকেন্ড। তপ্ত শ্বাস ছাড়ল সে। মায়ের সাথেও মেপে মেপে কথা বলতে হয় আজকাল। ফোনটা আবারও কানে এগিয়ে বিরস বেজার কণ্ঠে বলল, আজ রাখছি মা, ফোনের টাকা শেষ হয়ে যাবে। রুবিনা বেগম সন্তুষ্ট কণ্ঠে বললেন, আচ্ছা মা, তুই কেটে দে তাহলে, আমি তো পারি না। তুমি পারো না? বলো তুমি ওই লোকের ফোনের চাপ দিতে ভয় পাও। মেয়ের স্পষ্ট ভাষীর কথাই মিলিয়ে গেলেন রুবিনা বেগম। বলার মতো কিছু পেলেন না। ফোন কাটার আগে রাত্রি গমগমে গলায় বলে উঠল, ওই লোকের বাসায় আর থাকতে হবে না। অনার্সটা শুধু কমপ্লিট হোক, তোমাকে যেভাবেই হোক ঢাকায় নিয়ে আসবো আমি, দেখো। মেয়ে রেগে যাচ্ছে বুঝতেই রুবিনা বেগম পরিস্থিতি ঠান্ডা করার জন্য হাসলেন। বললেন, হয়েছে, এত চাপ দিতে হবে না, একটু দম নে রে এবার। পরের দিন রাতের বেলা টিউশনির বাসা থেকে নামতেই নিভ্রানকে দেখে অবাক হলো না রাত্রি। কাল রিক্সা থেকে নামার পরই নিভ্রান তাকে বলেছিল আজকে তারা একসাথে ফিরবে।
নিভ্রানের আবদার মাখা কণ্ঠের বিপরীতে মানা করতে পারেনি সে, সম্মতি দিয়েছিল। তবে অবাক হলো নিভ্রানকে গাড়িতে বসা দেখে। তাকে দেখেই গাড়ির কাছ নামলো নিভ্রান। বলল, এসেছেন তাহলে? বলে একবার ঘড়ির দিকে তাকালো, তারপর ফিচেল গলায় বলল, আজকে বোধহয় একটু বেশি পড়িয়েছেন। রাত্রি অপ্রস্তুত হাসলো, বলল, স্টুডেন্টের পরীক্ষা তো সামনে, তাই আর কি। নিভ্রান গাড়ির চাবি ঘোরাচ্ছে। রাত্রি তড়িঘড়ি করে বলল, আমি গাড়িতে যেতে পারবো না, দম বন্ধ লাগে এসব। নিভ্রান ঠোঁট এলিয়ে হাসলো। সিট বেল্ট খুলতে খুলতে বলল, আপনাকে যেতে বলেছে কে? নেমে যাচ্ছি তো। বলতে বলতে নেমে এলো সে। গাড়ির দরজা লক করে অজান্তে নিজের হাত বাড়িয়ে বলল, আসুন। একটু দ্বিধা করে হলেও পরম ভরসায় হাতটা ধরল রাত্রি। নিভ্রান তার শক্ত করে আঁকড়ে নিল। শুরু হলো পাশাপাশি পদচারণ। গলির মোড়ে প্রায় পৌঁছেই গেছে তারা। কথা বলার মশগুল ছিল, তার মাঝেই ডাক পড়ল, এই মেয়ে। রাত্রি ফিরে তাকালো। মুদি দোকানদারওয়ালা ডাকছে তাকে, কারণটাও সে জানে, টাকা বাকি আছে। নিভ্রানের ফোন বাজলো। সে ফোন কানে তুলে দোকানদারের দিকে তাকালো। রাত্রি হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আপনি দাঁড়ান, আমি একটু আসছি। বলে দোকানের সামনে গেল সে। নিভ্রান একটু দূরে গিয়ে দাঁড়ালো। জরুরি ফোন এসেছে। তুমি তো দেখছি দাও না। সেই যে বাকি সদাই নিলে, টাকা তো আর দিলে না। পান খাওয়া লাল দাঁত বের করে বলল মতিন মিয়া। রাত্রি বিনীত স্বরে বলল, সামনের মাসেই দিয়ে দিব চাচা, এই কটা দিন একটু অপেক্ষা করেন। এখনো কও সামনের মাসে হইব না। আমার এখনই লাগবো, কোনো ছাড়াছাড়ি নাই। আমার টাকা দিতে পারো, তুমি যাও, যাইবা। চাচা, মতিন মিয়া রাত্রির নরম স্বর শুনে আরও পেয়ে বসলো। বলল, টাকা না থাকলে জিনিস নাও কেন? রাত বিরেতে প্রেমিককে নিয়ে ঘুরতে যাও, ঘোরো, আর টাকা দিতে পারো না, তাই না? তামাশা করো, তামাশা নাকি? রাত্রির নিমেষে অগ্নিমূর্তি ধারণ করলো। তেজি গলায় বলল, মুখ সামলে কথা বলুন চাচা, আপনার টাকা। ওই মাইয়া, কারে রাগ দেখাও তুমি? টাকা না থাকলে? এতটুকু বলে রাত্রির গায়ের ওড়না হাতের মুঠোয় চেপে ধরল মতিন মিয়া। সাথে সাথে সজোরে চিৎকার করে উঠল রাত্রি। হিংস্র বাঘিনীর মতো বলল, অন্য ছাড়ুন। রাত্রির চিৎকারে বুকটা ধক করে উঠল নিভ্রান। শান্ত নিউরনগুলো অশান্ত হয়ে উঠল। ফোনের ওপাশের ব্যক্তিটা গম্ভীর গলায় জরুরি কথা বলে যাচ্ছে। কর্ণপাত করল না নিভ্রান। চট করে ফোনটা কেটে দিয়ে হনহন করে এগিয়ে গেল রাত্রির দিকে। কপালের রগগুলো স্পষ্ট নীল। শক্ত করে ওড়না টেনে ধরেছে রাত্রি। মতিন মিয়া সজোরে টান দিতেই তা হাত থেকে কিছুটা ছুটে গেলেও গা থেকে সরে গেল না। যন্ত্রণায় চোখ বুজে ফেলল রাত্রি। জর্জেট কাপড়ে ঘষা লেগে হাতটা বোধহয় ছিঁড়েই গেছে, তবুও দমে গেল না সে। গায়ের জোরে না পেরে জিহ্বাকে কাজে লাগালো। বলল, লজ্জা করে না তোর সন্তানের বয়সে একটা মেয়ের ওড়না ধরস? ছি, নিজের মেয়েটাকে অন্তত রেহাই দিস, কাপুরুষ কোথাকার। মতিন মিয়া দাঁত কিরমির করে বিশ্রীর নজরে রাত্রির শরীরে চোখ বুলিয়ে বলে, টাকা দিতে পারবো না, আবার বড় বড় নীতি কথার মাঝে শার্টের কলার টেনে ধরল নিভ্রান। সজোরে ঝাঁকিয়ে গর্জন করে বলল, ছাড়। নিমেষের ভয়ে কেঁপে উঠল মতিন মিয়া। হাতের ওড়নাটা আপনা আপনি ছুটে গেল। রাত্রি যেন জ্ঞান ফিরে পেল। নিভ্রানের চোখে আস্ত অগ্নিবল নিয়ে চেয়ে আছে। সেকেন্ড না পড়তেই ঘুষি পড়ল মতিন মিয়ার নাক বরাবর। রক্ত এসে গেছে। এদিক ওদিক তাকালো রাত্রি। ভাগ্য সহায় যে রাস্তা ফাঁকা, নতুবা এতক্ষণে গোলযোগ বেঁধে যেত। মতিন মিয়া কোনো রকমে উচ্চারণ করল, আমি টাকা পাই। নিভ্রান তৎক্ষণাৎ ছাড়লো তার কলার। পকেটে হাত ঢুকিয়ে ম্যানিব্যাগ বের করতে করতে বলল, টাকা পাস তাই না? কত টাকা বল। 3500। মতিন মিয়ার চটপট উত্তর। রাত্রি তড়িঘড়ি করল। অগোছালো কণ্ঠে বলল, দেখুন আপনি, টাকা আপনার দিতে হবে না। নিভ্রান সজোরে ধমক দিল। চুপ করে থাকুন রাত, কোনো কথা বলবেন না। নিভ্রানের রাম ধমকে মুহূর্তে চুপসে গেল রাত্রি। আমতা আমতা করেও কিছু বলতে পারল না। নিভ্রান 1000 টাকার 4টে নোট বের করলো। মতিন মিয়ার মুখের ওপর ছুঁড়ে মারতেই সেগুলো মেঝেতে পড়ে গেল। মতিন মিয়া ব্যস্ত হাতে তুলল, যেন 7 রাজার ধন মাটিতে ছড়িয়ে গেছে। ঘৃণা ভরার দৃষ্টিতে তাকালো রাত্রি। মানুষ টাকার জন্য এমন করে কেন? নিভ্রান পকেটে মানিব্যাগটা ঢোকালো। রাত্রির হাত টেনে মুঠোয় নিল। মতিনের দিকে চেয়ে বলল, আমাদের ব্যাপারে কোনো রকমের কুৎসা রটানোর আগে নিজের জিহ্বার নিরাপত্তা নিশ্চিত করে নিবি। কেটে ফেলবো কিন্তু। কি যে বলেন স্যার, আমি তো শুধু টাকার জন্যই।
নাকের রক্তটা মুছে টাকাগুলো ক্যাশ বাক্সে রাখতে রাখতে বলল মতিন মিয়া। নিভ্রান আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না সেখানে। রাত্রিকে নিয়ে গটগট করে হেঁটে চলল উল্টো পথে। চোখ ভর্তি পানি নিয়ে মাথা নিচু করে থাকা অন্যমনস্ক রাত্রি খেয়াল করেনি তারা উল্টো পথে হাঁটছে। ব্রিজটা শুনশান, রাস্তার ধারে দাঁড়ানো নিশ্চুপ নিয়ম বাতিগুলো মনে হচ্ছে মাথা ঝুঁকিয়ে পথ বাঁকিয়ে চলেছে মানব মানবী দুটোকে। রাত্রি কথা বলেনি, মাথা নিচু করে চুপচাপ হাঁটছে। কয়েক ফোঁটা জল ইতিমধ্যেই গড়িয়ে পড়েছে গাল বেয়ে। নিব্রানের শক্ত গম্ভীর দৃষ্টি সামনের দিকে। ঘড়িতে বাজে 9:20। রাত্রির বাসার দরজা বন্ধ করে দিয়েছে এতক্ষণে, সেদিকে যেন লাভ নেই। আপনার টাকাটা আমি আমি দ্রুত ফেরত দিয়ে দেব। ভেজা গলা যথাসম্ভব স্বাভাবিকভাবে বলার চেষ্টা করলো রাত্রি, কিন্তু পারল না। নিভ্রান ধরে ফেলল সহজেই। হাতের বাঁধনে বল প্রয়োগ করে রাত্রিকে কাছে টেনে নিল। সচকিত কণ্ঠে বলে উঠল, আপনি কাঁদছেন? রাত্রির সহ্য ক্ষমতা যেন নিমেষেই ভেস্তে গেল। উচিত অনুচিতের হিসাবটা ভুলে গেল তার ব্যথাময় মস্তিষ্ক। উঠল ভেতরে চাপা কষ্টটা। হুঁশ হারিয়ে ধুকরে কেঁদে উঠে নিভ্রানের 2 হাতে জাপটে ধরে বুকে মাথা গুঁজে দিল সে। থমকে গেল নিভ্রান। রাত্রি গলা কাঁপিয়ে কাঁদছে। সে ধনীর হৃদয় বিদারক সুর যেন মনের পদ্মায় চরমভাবে আঘাত হানছে। নিভ্রান নিজেকে সামলালো, দ্বিধাদস্ত ভুলে ঠিক প্রথম দিনের মতোই প্রচণ্ড স্নেহ নিয়ে রাত্রির চুলের ভাঁজে হাত বোলালো। নরম গলায় ডাকলো, রাত। রাত্রির উত্তর এলো না, বরং কান্নার গতি বেড়ে গেল আবারও। ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পৃথিবীটা অসহ্য লাগছে। নিভ্রান শুকনো ঢোক গিলে বলল, রাত্রির মাথাটা বুকের সাথে আরও একটু চেপে নিয়ে পুনরায় হাত বোলাতে বোলাতে বলল, কাঁদে না? রাত্রি কাঁদতে কাঁদতেই আহাজারি করে উঠল। মানুষ এমন কেন, এত খারাপ কেন? আচ্ছা, এসব বাদ দিন, কান্না থামান, কিছু হয়নি। রাত্রির কান্না 2 সেকেন্ডের মতো থেমে গেলেও পরের সেকেন্ডে তার দ্বিগুণ বেগে আশ্রে পড়ল নিভ্রানের বুকে। দিশারা হয়ে উঠল নিভ্রান, বলল, আপনাকে কান্না মানায় না রাত, আপনি না কত সাহসী। রাত্রি নাক টানল, ফোফাতে ফোফাতে বলল, আমি আর পারছি না, সত্যি বলছি, একদম পারছি না। আপনাকে পারতে হবে, দেখি। বলে রাত্রিকে টেনে সরালো নিভ্রান। গালের পানি মুছিয়ে দিয়ে আচমকাই কোমর ধরে বসিয়ে দিল ব্রিজের রেলিংয়ে। রাত্রির মুখ এখন তার মুখ বরাবর। ভয়ে চমকে উঠল রাত্রি। কান্না মিশ্রিত জড়ালো গলায় বলল, পড়ে যাব, নামিয়ে দিন। পড়বেন না? বলে এক হাত আলতো করে কোমরে রেখে সযত্নে আগলে ধরল নিভ্রান। 4 চোখ এক করে দিতেই আবারও চোখ ভর্তি পানি নিয়ে মাথা নোয়ালো রাত্রি। নিভ্রান ঠোঁট কামড়ে ধরল। মেয়েটার নাকের ডগা লাল হয়ে গেছে, চোখ ফুলে গেছে, ঠোঁট দেখে মনে হচ্ছে রক্ত জমাট বাঁধা। পানি গড়িয়ে পড়ার মাঝে নরম স্পর্শে গালে হাত রাখা নিভ্রান। বৃদ্ধাঙ্গুলের ছোঁয়ায় মাত্র বেরিয়ে পড়া লোকটির অস্তিত্ব বিন্যাস করে নম্র কণ্ঠে বলল, আবার কাঁদছেন কেন? বললাম না আপনাকে কান্না মানায় না, আপনি তো এত দুর্বল নন। জোরে একটা শ্বাস ছাড়ল রাত্রি, মাথাটা নুয়েই রাখলো। নাক টেনে হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে বলল, আপনার দেরি করিয়ে দিলাম। কটা বাজে? ও, এক নজর ঘড়ি দেখলো নিভ্রান, হতাশ গলায় বলল, দেরি আপনার হয়েছে রাত, 10:30টার উপরে কাটা ঘুরছে। ও আল্লাহ। বলেই তড়িৎ গতিতে নামতে লাগলো রাত্রি। কিন্তু কোমরে রাখা হাতের মৃদু চাপ থামিয়ে দিল তাকে। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিভ্রান বলল, রাখুন তো আপনার তাড়াহুড়ো, পানি আছে ব্যাগে? আছে, আপনি খাবেন? বের করুন। পানির বোতলটা হাতে নিয়ে চিপি খুলে রেলিংয়ে রাখলো নিভ্রান। রাত্রি কোমর থেকে হাত সরাতেই থতমতো খেয়ে দ্রুত নিভ্রানের কাঁধে হাত রাখলো রাত্রি। খামচে ধরে ভয়ার্ত কণ্ঠে বলল, পড়ে যাব তো। শক্ত করে ধরে রাখুন। বলে এক হাতে তালুতে পানি রেখে বোতলটাও রেলিংয়ের ওপরে রাখলো নিভ্রান। অতিরিক্ত পানিগুলো রাস্তায় ফেলে ভেজা হাত রাত্রির চোখের পাতায় ছোঁয়ালো। পরিষ্কার করে মুছে দিতে দিতে বলল, কেঁদে কেটে কি করলেন রাত? রাত্রি লজ্জা পেল। সে কখনো কারোর সামনে কাঁদে না, কখনো কাঁদে না। শেষবার বাবা মারা যাওয়ার পর হাউমাউ করে কেঁদেছিল। তারপর থেকে মায়ের কাছে গেলেও কান্না চেপে রাখে, পরে মা কষ্ট পাবে, সেজন্য সে কাউকে দেখায় না নিজের কষ্টগুলো। আজ কেন এমন হলো বুঝতে পারছে না।
কেন যে নিজের নিয়ন্ত্রণ হারালো। নিভ্রানের সামনে বাচ্চাদের মতো কান্না জুড়ে দিল। সারা মুখ ভালো করে মুছিয়ে দিয়ে বোতলের ছিপি আটকে দিল নিভ্রান। রাত্রি অন্যমনস্ক হয়ে পড়েছে। নিজের ঝুলন্ত পায়ের দিকে চেয়ে রয়েছে এক দৃষ্টিতে, চোখে মুখে বিষণ্ণতার ছাপ। খানিক বাদে সে সগৌরক্তিত বলল, পৃথিবীতে সব কিছুর ঊর্ধ্বে টাকা। আর আপনি আমার কাছে পুরো পৃথিবীর ঊর্ধ্বে। কয়েক মুহূর্ত চোখে চোখে কেটে গেল। রাত্রির আঁখি পল্লব থেমে গেছে। মায়াবী চোখজোড়া যেন পলক ফেলতে ভুলে গেছে অকালেই। নিফরানের কালো চোখের মণিতে সম্মোহন লেগে যাচ্ছে। নিয়ন বাতির হলদে আলোতে মেয়েটার দৃষ্টি কেমন ঘোলাটে দেখাচ্ছে, যেন আসন্ন অনুভূতিদের আস্ত এক সাম্রাজ্য। নিভ্রান পলক ফেলল, একবার, দুইবার, পরপর তিনবার। রাত্রির মধ্যে কোনো পরিবর্তন দৃষ্টিগোচর হলো না। নিভ্রান হাসল, কিন্তু নিঃশব্দে। সোজা হয়ে রাত্রির বাম গায়ে হালকা চাপড় মেরে বলল, হারে পলক তো ফেলুন, চোখে পানি এসে যাচ্ছে আপনার। সম্ফিত ফিরল রাত্রি। একাধারে এতক্ষণ চেয়েছিল বলে চোখ জ্বালা করছে, পানিও এসে পড়েছে অল্প। মাথা নামিয়ে পলক ঝাপটিয়ে পানিগুলো সামলে নিল সে। নিভ্রানের দিকে চোখ পড়তে নিমেষেই ঘুমড়ে গেল, গায়ের কাটা দিয়ে উঠল। লজ্জায় দ্রুত অন্যদিকে মুখ ফিরিয়ে অস্থিরভাবে রাস্তায় চোখ বোলাতে লাগলো। লোকটা কিভাবে এত ভয়ঙ্কর একটা কথা এতটা অকপটে বলে ফেলল। নিভ্রান হাসল, আবারও ঝুঁকে কণ্ঠে হাসির রেশ টেনেই বলল, এতক্ষণ তো চোখে ফেরাতে পারছিলেন না, এখন কি হলো? রাত্রি অপলক তাকালো। কিছু একটা বলতে গিয়েও থেমে যেতেই নিভ্রান বলল, থামলেন কেন বলুন? আমতা আমতা করলো রাত্রি। একটু সহজ হয়ে যেতেই অসাবধানতায় নিভ্রানের কাঁধ থেকে হাত নামিয়ে বলল, আপনি এটা কি বললেন? রাত্রির হাতের অবস্থাটা লক্ষ্য করতেই খুব সন্তর্পণে রাত্রির কোমরে হাত গলিয়ে একটু সামনের দিকে টেনে নিল নিভ্রান। রেলিংটা এতটাও মোটা না, বলতে গেলে বেশ সরুই। একটু বেসামাল হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। রাত্রি উত্তরের আশায় চেয়ে আছে। নিভ্রান শ্বাস ফেলে বলল, ভুল কিছু তো বলিনি। ফর্সা গালে টকটকে লালাভ আভা। রাত্রি ঠোঁট কামড়ে মুখ ঘুরিয়ে নিল। বারবার চোখের পলক ফেলাটাই তার অনুভূতিগুলোর নীরব বহিঃপ্রকাশ। নিভ্রান কাছে আসলো আরও একটু। নিঃশ্বাসের বহর রাত্রির সারা মুখে ছড়িয়ে দিয়ে বলল, আপনি লজ্জা পাচ্ছেন রাত, কেন পাচ্ছেন জানেন? উত্তর দিল না রাত্রি। নিভ্রানের উষ্ণ নিঃশ্বাসের ঝড়ে ভেতরের উত্তাল তোলপাটটা বেড়ে যাচ্ছে। রাত্রির উসখুসানি লক্ষ্য হতেই নিভ্রান সরে গেল। রাত্রি ছোট্ট করে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করল। অতঃপর ঘাড় বাঁকিয়ে ব্রিজের নিচ দিয়ে বয়ে যাওয়া নদীর কালো পানির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, সত্যিকার অর্থে এসব কথার কোনো মানে নেই মিস্টার। এসব মানুষ শুধু বলার জন্যই বলে। বাস্তবতাটা একেবারে ভিন্ন, খুব কঠিন। সেখানে এসব আবেগী উক্তির মূল্য নেই, বুঝলেন? নিভ্রান চমকালো না, অপ্রতিভও হলো না। খুব স্বাভাবিকভাবে কথাটা হজম করে নিল। রাত্রির থেকে এমন কিছুই আশা করেছিল। মেয়েটা অন্যরকম। ঠোঁটের কোণ প্রসারিত করে সে বলল, আপনাকে একদিন এই উক্তির মূল্য বুঝিয়ে দিব রাত। সেই একদিনের অপেক্ষায়। মুস্কি হেসে বলল রাত্রির কণ্ঠে ছাড়া ছাড়া ভাব। নদীর পানিতে রং নেই। আকাশের চাঁদ থাকলে হয়তোবা ঝলমল করত। বেশ কিছুক্ষণ দুজনের দৃষ্টি নীরবে সেই পানির দিকে নিবদ্ধ হয়ে রইল। মধ্যকার দূরত্ব খুব কম। পরিবেশটা আচ্ছন্ন হতেই ধ্যান ভেঙে গলা ছাড়ল রাত্রি। ঘাড় ফেরাতেই নিভ্রানকে নিজের খুব কাছে পেল। শুকনো একটা ঢোক গিলল সে। কণ্ঠ খাতে নামিয়ে বলল, সরুন, নামি, বাসায় যেতে হবে। নিভ্রান সরে গেল। রাত্রি হালকা লাফে রাস্তায় নেমে গেল। জামার ধুলো ঝাড়ছে। তখনই নিভ্রান বলল, আপনার বাসায় না গেট আটকে দিয়েছে? রাত্রি ব্যস্ত ভঙ্গিতে বলল, সমস্যা নেই, একটু অনুরোধ করলেই ঢুকতে দেবে। বেশি হলে দু চারটা কথা শোনাবে, এই আর কি। নিভ্রানকে অসন্তুষ্ট দেখালো। আপনি অকারণে কথা শুনবেন কেন? রাত্রি জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, অকারণ কোথায়? এই যে দেরি করে ফেলেছি, এটাই তো মূল কারণ। আপনার কথা শুনতে হবে না, আমার ফ্ল্যাটে চলুন, সকালে আপনাকে বাসায় পৌঁছে দিব। পাগল হয়েছেন? চমকানো গলায় প্রশ্ন করলো রাত্রি। পাগল হওয়ার কি আছে? আপনি আমাকে বিশ্বাস করেন না রাত? ব্যথিত কণ্ঠে বলল নিভ্রান। বিশ্বাস অবিশ্বাস নিয়ে তো কিছু বলিনি। নিভ্রান রাত্রির হাত টেনে ধরল। একরোখা গলায় বলল, তবে চলুন। রাত্রি দীর্ঘশ্বাস ছাড়ল। হতাশ গলায় বলল,
আপনি পাগলামো করছেন। অন্ধকার রুম, বিছানায় বসে আছে নিফরান। রাত্রি আসেনি সাথে। মেয়েটা খুবই সচেতন এসব ব্যাপারে। হাজার বলেও সাথে আনতে পারেনি। শেষমেশ বাড়িতে পৌঁছে দিয়ে ফিরে এসেছে। সে নিজেও খুবই একরোখা জেদি স্বভাবের, যে একবার বলে তাই করে। সেই যে বাবার সাথে মনোমালিন্যের জেদ ধরে বাড়ি ছেড়ে একা থাকতে শুরু করেছে তো করেছেই। এখন অবধি সে নিজের সিদ্ধান্তে অবিচল। মায়ের শতবার ফিরে যাওয়ার কথা বলেও তাকে বাড়ি ফেরাতে পারেনি। আজও ভেবেছিল মেয়েটাকে সাথে নিয়েই ফিরবে, কিন্তু রাত্রি তার স্বভাব উল্টো দিল। তার একরোখা আবেদনকে ছাপিয়ে দিয়ে নিজেকে জয়ী করে নিল। এলো না তার সাথে। পড়ার টেবিলে বসে এক দৃষ্টি স্টিলের গ্লাসটার দিকে চেয়ে রয়েছে রাত্রি। আজ আসার পথে না বলতেই 3টে কদম ছিঁড়ে হাতে ধরিয়ে দিয়েছে নিফরান। রাত্রি সযত্নে সেগুলো গ্লাসের পানিতে ভিজিয়ে রেখেছে। লোকটাকে আজ ভরপুর পাগলামিতে জেকে বসেছিল। তাকে বেশ কষ্টের সাথেই সামাল দিতে হয়েছে, বোঝাতে বেগ পেতে হয়েছে। কদমগুলোর ওপর হাত বুলিয়ে টেবিলে হাত রেখে সেই হাতের ওপর কাত করে মাথাটা রাখলো রাত্রি। উদাস মুখে কদমের দিকে মায়াভরা দৃষ্টি নিক্ষেপ করে ভাবল, যা হচ্ছে তা কি আদৌ ঠিক হচ্ছে? তার কি নিজেকে প্রশ্রয় দেওয়া উচিত, নাকি এই উথাল পাথালের জীবনে একটুখানি সুখের লোভটা সামলানো উচিত? মাথায় আসছে না। সব কিছুতেই এত প্রশ্নবোধক চিহ্ন কেন তার? ঝকঝকে সকাল, ভার্সিটির জন্য বেরোচ্ছে রাত্রি। চোখে মুখে অস্থিরতা। আজ পরীক্ষা, অথচ তার দেরি হয়ে গেল। কাঁধে ব্যাগ চাপিয়ে যেই না সিঁড়ি ভেঙে নিচে নামছে তখনই বাড়িওয়ালি রাহেলার ডাক। থেমে গেল রাত্রি। সদর দরজা খোলা। রাহেলার দরজার সামনেই ছিল, বিদায় রাত্রিকে তার সহজেই চোখে পড়েছে। রাত্রিকে কাছে এসে দাঁড়াতে বললেন উনি। উদ্দেশ্য কিছু কথা শোনানো। কাল রাতে বেশ রাত হয় কিছু বলতে পারেনি। তার ওপর তার স্বামীও থামিয়ে দিয়েছিল। মেয়েটার নিয়ম ভেঙে খুব সহজেই পার পেয়ে গেছে। রাত্রি দরজার সামনে দাঁড়াতেই সে কণ্ঠে হালকা ঢং ঢেলে বলল, তুমি যে কাইল এত রাইতে ফিরলা, আমাদের মান সম্মানের তো একটা ব্যাপার আছে, তাই না? রাত্রির আগে কটমট করলো। দোষটা নিজের হয় দমে গিয়ে বলল, ক্ষমা করবেন আন্টি। এই রাত বিরাতে গেছিলা কই? খোঁজ খবর তো নেওয়া লাগবে, তাই না? একা থাকো, একাই যাও, একাই আসো, কোথায় কি কইরা বেড়াও, তারপর শেষমেশ আমার বাড়ির বদনাম হইব। প্রচণ্ড বিরক্ত হলো রাত্রির। এই মহিলার কথাবার্তা গায়ে জ্বালা ধরিয়ে দেয়। রাগ উতলে আসে। খুব চাপে পড়ে চুপ থাকে। এই ভাড়ায় এমন বাসা আর পাওয়া মুশকিল। তাই সে যথাসম্ভব ঠান্ডা গলায় বলার চেষ্টা করলো, আপনি কি বলতে চাইছেন? আমি বাইরে গিয়ে উল্টাপাল্টা কাজ করি? আমি সারাটা দিন টিউশনি করি আন্টি। এত কথা কও কেন মুখে মুখে? মায়া মানুষ নরম কইরা কথা বলবা। আমি এমনই আন্টি, শক্তের ভক্ত, নরমের জম। যাই হোক, আর কখনো দেরি হবে না, আসছি। তবে আমার পরীক্ষা আছে আজ, দোয়া করবেন। বলে স্থান ত্যাগ করে রাত্রি। রাহেলার ভেতরে চাপা রাগটা বাড়লো আরও খানিকটা। রাস্তায় জ্যাম, রিক্সা নিলে আরও দেরি হবে। বিদায় হেঁটে যাত্রা শুরু করেছে রাত্রি। হাঁটতে হাঁটতে গলির মোড়ে এসে থমকে দাঁড়ালো সে। বাঘ ঘুরে একটু সামনে আগালেই মতির মিয়ার দোকান পড়বে। কাল রাতের ঘটনার পর ওই লোকটা কি এখনো তার দিকে লোরূপ দৃষ্টিতে তাকাবে? হয়তো কিছু করার সাহস পাবে না, কিন্তু নীরবে তাকে চোখ দিয়ে গিলে তো ঠিকই নেবে। হয়তো এতদিনও একই কাজ করেছে, কিন্তু সে তো আর জানতো না। কয়েক মুহূর্ত থম ধরে দাঁড়িয়ে থেকে চোখ বুজে জোরে একটা শ্বাস নিল রাত্রি। কানে বাজল নিভ্রানের কাল রাতের বলা একটি কথা, আপনি তো এত দুর্বল নন। চোখ খুলল রাত্রি। বুকের কোনো এক কোণে যত্নে বেড়ে ওঠা ভয়টাকে নিঃশ্বাসের সাথে নির্গত করে দিয়ে হয়নান করে হেঁটে পাশ কাটিয়ে গেল মতিন মিয়ার দোকান। সূর্যের মাত্রাতিরিক্ত তেজে গায়ের চামড়া ঝলসে যাচ্ছে। জলপ্রপাতের মতো ঘাম ঝরছে শরীর থেকে। বারবার ওড়না দিয়ে সেই ঘাম মুছতে মুছতে ক্লান্ত অবসন্ন রাত্রি এবার হাল ছেড়ে রিকশার পিছের অংশে কাত করে মাথা এলিয়ে দিল। হুট তোলা তবু গরম কমেনি এক রত্তিও। মুখ হাঁ করে খেই হারানো উল্টোপাল্টা শ্বাস ছাড়ল রাত্রি। মাথাটা কেমন ঝিমঝিম করছে। নিভুনুকু চোখের পাপড়ি খুলে রাখা বড় দায়। ভাঙা রাস্তায় ঠাঁই না পেয়ে পুরো রিকশা বারবার ঝুঁকি দিচ্ছে। ঝাঁকি দিচ্ছে। শরীরের নরম হাড়গুলো যেন চুরমার হয়ে যাচ্ছে। কি অসহ্য অনুভূতি। সকালে গোসল করেই বেরিয়েছিল, এখন ঘেমে নিয়ে মনে হচ্ছে আবারও এক ছুটে গা ভিজিয়ে আসতে, কিন্তু উপায় নেই। যাচ্ছে টিউশনি করাতে। স্টুডেন্টের পরীক্ষা সামনে। স্টুডেন্টের মা কড়াভাবে বলে দিয়েছেন এ মাসে
একদিনও যাতে ছুটি না হয়, গেলেও হিসেব করে বেতন কেটে রাখা হবে, সুতরাং না গিয়ে উপায় নেই। যানবাহনের তীব্র হর্নে গা গোলাচ্ছে। চোখ বুজে রাত্রি বুঝতে পারল শরীরটা বেশ খারাপের দিকে যাচ্ছে। অসুস্থ হয়ে লুটিয়ে পড়ছে ধীর গতিতে। গাড়ি আটকে আছে জ্যামে, তবুও যেন প্রশান্তিময় মুগ্ধতায় ছোঁয়া ড্রাইভিং সিটে বসা নিপসানের নয়ন জুড়ে। কাচের গ্লাসের ভেতর দিয়ে দিনের আলোয় ঘেমে নিয়ে একাকার হওয়া তার রাতকেই দেখে যাচ্ছে যে মেয়েটা ক্লান্ত হয়ে নেতিয়ে পড়াটাও যেন স্নিগ্ধতায় ঘেরা। গলার ঘামে স্নিগ্ধ হয়ে আলগোছে লেপ্টে থাকা চুলও যেন উপহাস করছে নিপসানকে। আনমনেই হাসল সে। চুলগুলো তার থেকে ঢের ভাগ্যবান, অন্তত মেয়েটাকে ছুঁয়ে তো দিতে পারে। তার তো এতেও ঘোর বাধা বিপত্তি। হঠাৎই চৌকিতে চোখ মেলল রাত্রি। এইভাবে জ্যামে বসে থাকলে আর পৌঁছানো লাগবে না। ব্যাপারটা মস্তিষ্কে খেলে যেতেই দ্রুত ব্যাগ থেকে টাকা বের করলো। ঘাড় উঁচিয়ে সামনে গাড়ির অবস্থানগুলো দেখে নিয়ে হতাশ ভঙ্গিমায় বলল, চাচা টাকাটা রাখেন, আমি এখানেই নেমে যাব। মধ্যবয়স্ক রিক্সাচালক লোকটা ঘাড় ঘোরালেন। মেয়েটা তার ছোট মেয়ের মতো দেখতে। কি অপার মায়া সরল চোখ দুটিতে, নিদারুণ ক্লান্তি গলার স্বরে। রাত্রি বাড়িয়ে রাখা টাকাটা হাতে নিলেন না তিনি। স্নেহমাখা কণ্ঠে বলে উঠলেন, তুমি হাইটটা যাইতে পারবা মা? বসো, একটু পরে জ্যাম ছাইড়া দিবুনে। রাত্রি মলিন হাসল। পৃথিবীতে খারাপ মানুষের ভাজে ভাজে এক দুটো প্রচণ্ড ভালো মানুষেরাও লুকিয়ে থাকে। টাকাটা আরও একটু এগিয়ে সে বলল, আমার দেরি হয়ে যাবে চাচা, জ্যাম কখন না কখন ছাড়ি ঠিক নেই। রিক্সাচালক লোকটা ঠোঁট এলিয়ে স্নেহার্দ হাসলেন। টাকাটা নিয়ে পকেটে ঢোকালেন। রাত্রি কাঁধের ব্যাগটা ঠিকঠাক করে নামার জন্য এক পা বাড়াতেই মাথাটা প্রচণ্ডভাবে চক্কর দিয়ে উঠল। নিমেষে চোখ মুখ অন্ধকার কালো আধারে ছেয়ে গেল। চোখ বন্ধ অবস্থায় তাল হারিয়ে ফেল রাত্রি। পরনের জর্জেটের জামার হাতাটা বাজেভাবে ছিঁড়ে গেল রিকশার বেরিয়ে থাকা পেরেকের সাথে লেগে। পাতলা চামড়া ভেদ করে বাহু থেকে রক্ত গড়িয়ে গেল। কোনো মতে দুপা মাটিতে নামালেও ভারসাম্য বজায় রাখতে পারল না রাত্রি। রিকশাওয়ালা চাচা দ্রুত এক হাত ধরল। লাভ হলো না, দুর্বল শরীর ভার ছেড়ে দিয়েছে। রাস্তায় বসে পড়ার আগেই শক্তপোক্ত হাতের বাঁধন তাকে বাঁচিয়ে নিল। চেনা মানুষটার বাহুবন্ধনীতে জায়গা পেতেই মস্তিষ্কের উথাল পাতাল থেমে গেল। খুব আরামে নিশ্চিন্তে বুকটায় মাথায় এলিয়ে দিল সে। নিভ্রানের বুক বিদ্যুৎ বেগে লাফাচ্ছে। বুকের ধুকপুকানিটা স্পষ্ট, কণ্ঠ কাঁপছে। রাত রাত চোখ খুলুন, হঠাৎ কি হলো রাত? রাত্রির মনটা কেঁদে উঠল। এত অস্থিরতায় ভরপুর ভয়ার্ত কণ্ঠের ডাকটা শুধু তার জন্য ডাকা হচ্ছে। তার জন্যও কেউ চিন্তিত। পরক্ষণে সীমাহীন স্নিগ্ধতায় আবারও হেসে উঠল। লোকটা এখনও ডাকছে, সেই একই উৎকণ্ঠা নিয়ে। নিভ্রানের অস্বাভাবিক হৃদস্পন্দন কানে আঘাত করছে। পুরুষালী হাত ছোড়া যে জড়িয়ে ধরার কৌশলে খুব সন্তর্পণে বাহুর ছেঁড়া অংশটা ঢেকে রেখেছে তা বুঝতেও বেগ পেতে হলো না রাত্রির। মনে মনে আরও এক চোট লোকটাকে অনুভব করে খুব হালকা তেজহীন স্বরে সে বলল, ঠিক আছে, শান্ত হন। রাত্রির কণ্ঠ কানে আসতে বুক ভরে শ্বাস নেয় নিভ্রান। এতক্ষণ এগুলো ভেতরে আটকে ছিল। আশেপাশে মানুষ জমে গেছে। নিভ্রান রাত্রিকে আরও একটু জড়িয়ে নিয়ে তাদের উদ্দেশ্যে বলল, আমার পরিচিত উনি, আপনারা অযথা ভিড় করবেন না, আমি নিয়ে যাচ্ছি ওনাকে। লোকজন চলে গেল। রিকশাওয়ালা চাচা এতক্ষণ কিছু না বললেও এবার সে মুখ খুলল। নিভ্রানকে তীক্ষ্ণ নজরে দেখে নিতে নিতে বলল, আন্নে আসলে চিনেন তো নাকি? নিভ্রান এক হাঁটু গেড়ে রাস্তায় বসা। রাত্রির হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ ধুলোয় মাখামাখি। নিভ্রান ধীরে ধীরে তার ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে এক হাতে ধরল, অপর হাতে তখনও আবৃত রাত্রির দৃশ্যমান বাহু। রিকশাচালক চাচার দিকে না তাকিয়ে সে বলল, আপনার ওকে দেখে কি মনে হচ্ছে চাচা? রিকশাচালক গম্ভীর দৃষ্টিতে দেখলেন। মেয়েটা যেভাবে ছেলেটার বুকে মাথা রাখছে, আবার এক হাতে পিঠ জড়িয়ে ধরেছে, এটা দেখে তার সন্দেহ করার অবকাশ নেই। দাঁতের পাটি বের করে হাসল সে, বলল, মনে হইতাছে চিনেন। নিভ্রান উত্তরে হালকা ঠোঁট এলালো। রাত্রির দিকে মাথা নামিয়ে নরম গলায় বলল, রাত দেখি তো ছাড়ুন, এভাবে রাস্তায় বসে থাকলে হবে নাকি? রাত্রি টলমলে মাথা তুলল, বাহুটা জ্বলছে। আলতো করে নিভ্রানের পিঠ থেকে হাত ছড়ালো সে। মাথা এখনো ভার ভার লাগছে। নিভ্রান একটু উঠল। রাত্রির ব্যাগটা এক হাতের কনুইয়ে ঝুলিয়ে নিতেই রাত্রি কাতর কণ্ঠে বলল, আমাকে একটু ধরে ওঠান প্লিজ, একা পারছি না। বলেই কোনো মতে হাত বাড়িয়ে দিল সে। নিভ্রান হাত ধরল না, বরং এক মুহূর্ত বিলম্ব না করে রাত্রিকে পাজা কোলে করে তুলে নিল।
থতমত খেয়ে গেল রাত্রি। জোর গলায় কিছু বলার মতো শক্তি অবশিষ্ট নেই। উপায় না পেয়ে আলতো করে নিভ্রানের গলা জড়িয়ে ধরল সে। নিভ্রান তাকে দ্রুত গাড়ির পেছনের সিটে নিয়ে বসালো।